হ্যালো এভরিবডি, আমি অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। আমি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপনা করছি এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের পরিচালকের দায়িত্ব পালন করছি। শুভেচ্ছা সবাইকে। আমার নাম ফারিহা সুলতানা অমি। আমি কাজ করি জলবায়ু পরিবর্তন নিয়ে। আমি ব্রাইটার সোসাইটি অব বাংলাদেশ নামে একটি যুব সংগঠনের সঙ্গে কাজ করছি বেশ কতগুলো বিষয় নিয়ে। আমরা বর্তমানে আছি COP29-এর মিডিয়া সেন্টারে। আমরা আজকে কথা বলবো 29তম বিশ্ব জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনের আজকে পর্যন্ত আমাদের যতটুকু আলোচনা হয়েছে বিভিন্ন ফোরামে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সেগুলো নিয়ে। এবং আমি প্রথমেই অমির কাছে আমি জানতে চাইব যে এইবারের জলবায়ু সম্মেলনে প্রথম থেকেই আমরা লক্ষ্য করছি যে যুবকদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের একজন যুব প্রতিনিধি হিসাবে আপনি কিভাবে দেখছেন এবার আপনার অবজারভেশন? অনেক ধন্যবাদ স্যার। আমরা আসলে অনেক দিন ধরেই বলছিলাম যে বাংলাদেশের যে ডেলিগেশনটা আছে, প্রথমত আমাদের দুটো দাবি ছিল। একটা ছিল হচ্ছে বাংলাদেশ ডেলিগেশনের যে পজিশন পেপারটা থাকে সেটা প্রত্যেকবার কপের আগে যাতে করে আমাদের সঙ্গে শেয়ার করা হয়, এতে করে আমরা যারা তরুণরা বাংলাদেশ থেকে বা সাউথ এশিয়া থেকে আসছি আমরা আমাদের নিজেদের পজিশনটাকে অ্যালাইন করতে পারি বাংলাদেশের বা হচ্ছে স্টেটের পজিশনের সঙ্গে। তো এবার আমরা দেখেছি এবারের COP29-এর আগে সেটা করা হয়েছে, যার জন্য আমরাও ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম। আমরা যেখানে যখন যেই ফোরামে কথা বলছি বা যেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে পজিশন পেপারে দাবিগুলো আছে সেইগুলোকে ওখানে তুলে ধরার জন্য। তো এটা এখন পর্যন্ত আমরা করে যাচ্ছি। আর দ্বিতীয়ত যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ডেলিগেশনে ইউথদেরকে ইনভলভ করা। তো আমরা এবারও দেখেছি যে আমাদের বেশ কয়েকজন তরুণ বাংলাদেশ ডেলিগেশনের সঙ্গে আছে, তারা কাজ করছে, বিভিন্ন নেগোসিয়েশন টেবিলে যাচ্ছে। তো এই জায়গাটাও আমার মনে হয় বেশ বড় একটা ইমপ্রুভমেন্ট। তো আমরা চেষ্টা করবো সামনের দিনগুলোতে যাতে করে আমরা কোয়ালিটেটিভলি আরও বেশি উন্নত হতে পারি, আরও বেশি ভালো কাজ করতে পারি এই ব্যাপারে। জি, আপনি ঠিকই বলেছেন। আমি এর সাথে অ্যাড করতে চাই যে এবার আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের পজিশন পেপারটা প্রায় 1 মাস আগে সবার সাথে শেয়ার করা হয়েছে এবং সেখানে সিভিল সোসাইটির মতামতগুলো নেওয়া হয়েছে, ইয়তদের পার্টিসিপেশন ছিল এবং সিভিল সোসাইটির পক্ষ থেকেও কিন্তু প্রায় 30টার বেশি সংস্থা মিলে আরেকটা পজিশন পেপার শেয়ার করা হয়েছিল এবং পরবর্তীতে সেই দুটি পজিশন পেপারই গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেট করা হয়েছিল এবং ফাইনাল ভার্সনটি এসেছিল। এটা আমার মনে হয় এবারে আসলে আমাদের বেশ বড় একটা মাইলস্টোন, কারণ এইভাবে ইউনাইটেডলি আমরা বেশ ভালোভাবে কাজ করতে পারলে মনে হয় সামনের দিনগুলোতে আমাদের যে দাবিগুলো সেগুলো আমাদের জন্য আসলে পর্যবেক্ষণ করাটা আরও বেশি সহজ হবে। স্যার, আমরা দেখছি যে আজকে COP-এর তৃতীয় দিন এবং বেশ কতগুলো ব্যাপার নিয়ে অলরেডি আমরা দেখছি যে আলোচনা বেশ গরম হয়ে উঠেছে। MCQG, তারপর প্যারিস এগ্রিমেন্ট, এগুলো ব্যাপার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনি এখন পর্যন্ত আসলে কি লক্ষ্য করলেন? আমরা যে দাবিগুলো নিয়ে আসলে এসেছি সেগুলো আসলে কতটুকু লক্ষ্য অর্জনের পথে আছে বা কতটুকু বিপথে আছে? আজকে আসলে দুটি মাইলস্টোন বিষয় আছে আলোচনায়, যেটা গত দিনের রিফ্লেকশন হিসাবে আমরা বলতে পারি যে কার্বন মার্কেট নিয়ে আর্টিকেল 6-এর যেই পরিবর্তনটা আসছে এটা অনেক এক্সপেক্টেড ছিল, সেটি খুব ভালোভাবে আসছে এবং এটাতে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো যারা কার্বন ট্রেডিংয়ের থেকে বা কার্বন মার্কেট থেকে যারা বেনিফিট নিতে পারে তাদের জন্য এটি একটু সহযোগী। সো এটি একটি ভালো পদক্ষেপ। আর আজকে দিনে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার একটা মাইলস্টোন স্পিচ ছিল, যেটি আমাদেরকে আসলে দেখিয়ে দিয়েছে আঙ্গুল তুলে যে সমস্যার গোড়াটা কোথায়। আমরা কিভাবে আমাদের যে লোভের, আমাদের ভোগের কারণে একের পর এক পরিবেশকে ধ্বংস করছি। উনি বলেছেন যে আমরা যতটুকুই আমাদের প্রবৃদ্ধি অর্জন করব ততভাবেই আমাদের হয়তো লাভ হবে, লাভ হলে আমাদের আয় হবে, কিন্তু সেই আয় বা সেই লাভটা ব্যক্তিকেন্দ্রিক হবে, পার্সোনাল বেনিফিট হবে। যে কারণে উনি বলেছেন যে এই বেনিফিটটা যাতে পার্সোনাল না হয়, এটা সোসাইটির জন্য হয় এবং সে কারণে সোশ্যাল বিজনেসের যে ধারণাটি যেভাবে এসেছে সেটাও উনি এক্সপ্লেন করেছেন এবং বলেছেন যে মেধা অর্থ দিয়ে আগামী দিনের পরিবেশ জাতীয় সমস্যাগুলো সমাধান করতে হবে এবং সেক্ষেত্রে যুবকদেরকে কিন্তু নেতৃত্ব দিতে হবে। সো এটা ওয়ান্ডারফুল একটি বিষয় আজকে ঘটলো এবং উনি এটাও বলেছেন, উন্নত বিশ্বের দিকে আসলে ইঙ্গিত করে বলেছেন যে শুধুমাত্র ভোগের দিকে না গিয়ে শুধুমাত্র আমরা ডেভেলপমেন্টের যেই অর্নামেন্টাল ডেভেলপমেন্ট যেটি আছে সেটির দিকে না গিয়ে আমাদের সাস্টেনেবল ওয়েতে
আমাদের হেলথ, এডুকেশন, এন্টারপ্রেনারশিপের কথা বলেছেন, যার মাধ্যমে আমরা 3 প্রিন্সিপালটা অ্যাচিভ করতে পারবো, যেটা জিরো ওয়েস্ট, জিরো কার্বন এবং জিরো প্রফিট। আবার শেষে আবার এটি জীবন তৈরি করার জন্য উনি বলেছেন 3-0। আবার জীবনভর এইটাকে লালন করার জন্য যেটা বলেছেন সেটা ছিল জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো ইমিশন এবং জিরো হাঙ্গার বা জিরো প্রপার্টি, এটা বলেছেন। সো এবং সাথে সাথে উনি বলেছেন যে আমাদেরকে নো মোর ফসিল ফুয়েল, অনলি রিনিউয়েবল। সো খুবই সুস্পষ্ট একটি বাণী, যেটি গতানুগতিকভাবে এতদিন ধরে সবাই ফান্ড চাইতো, মানে যে কোনো বক্তব্যে যেটা হয়ে আসছিল বাংলাদেশের গত 5 বছর ধরে, বাংলাদেশ থেকেও যেটা বলা হচ্ছিল, বারবার ক্ষতিগ্রস্ততার জন্য ফান্ড চাওয়া হচ্ছিল, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড চাওয়ার কথা ছিল বা হচ্ছিল। এবার কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু সেটি চাওয়া আছে, কিন্তু ডাইরেক্টলি যেটা বলা হয়েছে যে আমরা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে তার ক্ষতিপূরণ চাওয়ার চেয়ে, এটা উন্নত রাষ্ট্রের দিকে কিন্তু বলা হয়েছে ইঙ্গিত করে, ক্ষতিপূরণ দেওয়া বা চাওয়ার চেয়ে বরং আমরা পরিবেশকে যাতে নষ্ট না করি সেদিকে বেশি নজর দেওয়া উচিত। একদম। আপনার সঙ্গে যোগ করবো স্যার, আমরা গতকালকে স্যারের যে কথাগুলো শুনছিলাম ইউনুস স্যারের, স্যার বারবার করে আমাদের বাংলাদেশের যে স্ট্রং পয়েন্টগুলো আছে, বাংলাদেশের যে স্ট্রেংথগুলো আছে সেইগুলোতে নজর দিচ্ছিলেন। স্যার বারবার করে বলছিলেন যে বাংলাদেশে একটা ভাইব্রেন্ট ইউথ ফোর্স আছে এবং আমাদের এখন সময় আসলে এই ইউথ ফোর্সটাকে কাজে লাগানোর। উনি সোশ্যাল এন্টারপ্রেনারশিপের কথা বলছিলেন, সোশ্যাল বিজনেসের কথা বলছিলেন এবং এটাও বলছিলেন যে বাংলাদেশে আসলে এখন একটা অনুকূল সময় যে আমরা ইউথরা এই সোশ্যাল বিজনেসটাতে যাতে করে আরও বেশি করে আসি এবং এটাকে কাজে লাগাই। এবং বাংলাদেশকে আমরা সবসময় দেখে এসেছি যে ভালনারেবিলিটি জায়গাটা নিয়েই আমরা আসলে বেশিরভাগ সময় কথা বলি, তবে এইবারই মনে হয় প্রথম আমাদের এরকম রাষ্ট্রনেতার কাছ থেকে এই ধরনের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে কথা বলা হলো এবং বাংলাদেশের যেই ভাইব্রেন্ট ইউথ ফোর্সটা আছে তাদেরকে কাজে লাগিয়েও যে অন্যভাবে ডেভেলপমেন্টটা করা যায় সেই কথাগুলো উঠে আসলো। তো এটা নিঃসন্দেহে একটা দিক পাবে। হ্যাঁ, আপনি ওটাকে কিভাবে দেখছেন যে আমরা সংস্কৃতি শব্দটা জানি কালচার, কিন্তু এখন প্রতি সংস্কৃতি একটা বলা হচ্ছে যে আমাদের জীবনধারার যে সংস্কৃতিটা ছিল সেটা প্রতি সংস্কৃতিতে চেঞ্জ হবে। সো সেটা সম্পর্কে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? এইটা নিয়ে আমার মনে হয় গত বেশ কয়েক বছর ধরে আলোচনা হচ্ছিল, কিন্তু আমরা আসলে বাংলাদেশের মধ্যে এটাকে আনতে পারছিলাম না। এখন মনে হয় যেহেতু আমাদের ডক্টর ইউনুস নিজেই এই ব্যাপারটা নিয়ে কথা বলছেন, সম্ভবত সামনের দিনে আমরা বাংলাদেশে এটাকে আরও একটু বেশি আলোচিত হতে দেখব। এবং আপনার একটু আগে আপনি যেটা বলছিলেন স্যার, যে আমরা বারবার করে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যারা হচ্ছে গ্লোবাল নর্থের কান্ট্রি আছে তাদেরকে এমিটার বলি, তাদেরকে বলি তোমাদেরকে পে আপ করতে হবে, কিন্তু আমরা কিন্তু খুব কম সময়ে এই দাবিটা জোর দিয়ে বলি যে তোমাদেরকে ওয়েস্টটাই কমাতে হবে, তোমাদেরকে এমিশনটাই কমাতে হবে। তোমরা ওকে আমাদেরকে পে আপ করবে, আমাদেরকে তোমরা হচ্ছে ক্ষতিপূরণ দিবে, এটা অবশ্যই আমাদের জন্য দরকার, কিন্তু তার আগে যদি আমরা পৃথিবীর বর্তমান ওভারঅল হেলথের কথা ভাবি তাহলে এমিশনটাকে সবার আগে কমানো দরকার। তো স্যারের কথায় গতকালকে এই জিনিসটা খুব সুন্দরভাবে উঠে এসেছে এবং আমার মনে হয় এই জিনিসটাকে যদি আমরা সবাই আরও বোল্ডলি উপস্থাপন করতে পারি অ্যাজ আ স্টেট, অ্যাজ আ রিজিয়ন, তাহলে মনে হয় এই ব্যাপারটা আরও বেশি সামনে আসবে এবং যারা এই ধরনের কান্ট্রিগুলো আছে তারা একটু বেশি পুশড ফিল করবে যে নিজেদের লাইফস্টাইলটাকে একটু বেশি চেঞ্জ করার, একটু অন্ততপক্ষে একটু লাক্সারি কম করে পৃথিবীর কথা একটু ভাবার। এক্স্যাক্টলি, যেটা অনেক আগে থেকেই কিন্তু দুটি মতবাদ আছে, যে একটা হলো পলিউটার্স পে প্রিন্সিপাল আর একটা প্রিকশনারি প্রিন্সিপাল। তো আসলে পলিউটার্স পে প্রিন্সিপালে পলিউটার্সরা বা যারা বেশি সুযোগ পাচ্ছে তারা বেশি ভোগ করছে এবং সেখানে তারা পে করে সেই জায়গাটার অধিকারটা নিয়ে নিচ্ছে, তারা মোর কার্বন ইমিশন করার জন্য, মোর কনজামশন করার জন্য। অর্থাৎ যেটি আগে আমরা জানতাম যে দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েল এনাফ ফর ইটস নিড কিন্তু নট ফর ইটস গ্রিড। সো এই আমরা যতই চাহিদা বাড়াতে থাকবো ততই আমাদের ইমিশন বেশি হবে। সো এই জায়গাটাতে মনে হয় এখন একটা পরিবর্তন আমরা চিন্তা করতে পারি যে মানে শুধুমাত্র যার ক্ষমতা আছে সে বেশি বেশি ভোগ করবে তা না, বরং ভোগের জায়গাতে কমিয়ে আনতে হবে। সো আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি যে এখন যে ওভারঅল যে রাজনৈতিক পট পরিবর্তন, বিশেষ করে মার্কিন মূলকের রাজনৈতিক পট পরিবর্তন, এইবার যে এই কপটা হওয়ার কথা ছিল সেটা ছিল বলা হচ্ছিল যে অনেকটা ফাইন্যান্স কপ, কিন্তু আমরা দেখছি বিশ্ব মোড়ল হিসাবে খ্যাত যারা আছেন ইনক্লুডিং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন, ইন্ডিয়া, চায়না, রাশিয়া, তাদের আগ্রহ কম আমরা লক্ষ্য করছি। সেই জায়গাতে আপনি কিভাবে দেখছেন যে এবার আমরা আসলে আউটকামটা কতটুকু হতে পারে আমাদের?
ওকে, ধন্যবাদ স্যার। আমরা স্যার এবারের কপ শুরু হওয়ার আগেই বলছিলাম যে 100 বিলিয়নের যেই টার্গেট আমাদের ছিল সেটা আমরা অলরেডি ফেল করেছি। সো এখন এনসিকিউজি নিয়ে অনেক কথা হচ্ছিল, এনসিকিউজিটা যাতে করে এই কপে অ্যাডপ্ট হয় এবং সেটার মেকানিজমটা যাতে করে শুরু হয়ে যায়। কিন্তু আমরা দেখলাম যে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা শেষ হলো, ডোনাল্ড ট্রাম্প আসলো। এটা ইটসেলফ আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে তাদের জন্য একটা নেগেটিভ নিউজ, কারণ আমরা দেখেছি গতবার যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিল সে কিন্তু প্যারিস এগ্রিমেন্ট থেকে বের হয়ে গিয়েছিল। জো বাইডেন আসার পরে আবার প্যারিস এগ্রিমেন্টে আমেরিকা প্রবেশ করলো, কিন্তু এখন আসলে এই পথটা কোন দিকে যাবে উই ডোন্ট নো। এবং যদি প্যারিস এগ্রিমেন্ট থেকে আমেরিকার মতো দেশ আবারও বের হয়ে যায়, তাহলে এই যে আমরা এখন এত বেশি কার্বন মার্কেট নিয়ে কথা বলছি বা অন্যান্য যেই ফাইন্যান্স মেকানিজম নিয়ে কথা বলছি, এইগুলোর যেই টেক্সটটা, এগুলো যে ড্রাফটটা, সেটা হয়তো নতুন করে আবার তৈরি করতে হবে, আরও বেশি সময় লাগবে এবং আলটিমেটলি হয়তো বা প্যারিস এগ্রিমেন্টটাও আবারও ফেল করতে পারে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। আমরা এখন 2024-এ আছি, 2030-এর মধ্যে আমাদের মাত্র 5.5 বছর আছে। হ্যাঁ, আবার এনসিকিউজিটাও যদি আমরা 25-এর মধ্যে অ্যাডাপ্ট করতে না পারি, তাহলেও আবার আমাদের কাছে খুব বেশি রাস্তা খোলা নেই। তো এখন এই যে একটা বড় পট পরিবর্তন হলো এবং কপের মতো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পলিউটার কান্ট্রি যাদেরকে আমরা বলি, তাদের মধ্যেই অনেকে উপস্থিত নেই। চায়নার যারা রাষ্ট্রপ্রধান, রাশিয়ার যারা রাষ্ট্রপ্রধান, তারা এখানে এখনো পর্যন্ত আসেননি। তো এইটাতে আসলে মনে হয় এখনো পর্যন্ত বেশ বড় একটা মানে একটা কনফিউশন থেকে যাচ্ছে যে আমরা আসলেই এই কপ শেষ হওয়া পর্যন্ত এনসিকিউজির উপরে পজিটিভ কোনো রেজাল্ট পাবো কিনা, পজিটিভ কোনো ডিসিশন পাবো কিনা। এক্ষেত্রে কি আমরা এবারের কপের যে স্লোগানটা আমরা দেখতে পাচ্ছি যে ইটস টাইম ফর অ্যাক্ট, এবং কপ প্রেসিডেন্সি থেকে কিন্তু বারবার করে বিভিন্নভাবে আসার কথা বলা হচ্ছিল যে এনসিকিউজি অনুযায়ী আমরা যেখানে $100 বিলিয়ন আসলে এখনো পর্যন্ত আলোর মুখ দেখাতে পারি নাই, সেখানে আমরা এখন যে $1 ট্রিলিয়ন আলোচনাটা করছি, সেটিকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ ফান্ডটা যারা দেওয়ার কথা তারা বিষয়টাকে কিভাবে দেখবে? স্যার, আমরা দেখেছি যখন প্রতিশ্রুতি করার সময় আসে তখন আসলে কিন্তু এই দেশগুলো বেশ বড় মুখ করে প্রতিশ্রুতিগুলো করে। আমরা দেখেছি যখন গত বছর কপে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটা অপারেশনালাইজ হলো, সবাই বেশ বড় করেই বললো যে হ্যাঁ আমরা এখানে থাকবো, তারা এত বেশ কতগুলো $1 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতিও জানালো। কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে পুরো বছর ধরে আমরা এটার উপরে কোনো লাইট দেখলাম না, কোনো রকমের কোনো অগ্রগতি দেখলাম না। এইবারও হয়তো আমরা সেই পথেই হাঁটতে যাচ্ছি, কারণ যেহেতু একটু আগে আমরা আলোচনা করছিলাম আপনার ডোনাল্ড ট্রাম্পের আশা নিয়ে। তো যদি এইরকম মাইন্ডসেট থেকে আমাদের যেই গ্লোবাল লিডাররা আছে তারা বের হতে না পারে, তাহলে আমাদেরও মনে হয় স্যার যে আসলে খুব বেশি বড় চেঞ্জ হয়তো বা এবারও আসবে না। তবে আসার কথা সেটা হচ্ছে কি গ্লোবাল নর্থের যারা ইয়াং অ্যাক্টিভিস্ট আছে তারা এই ব্যাপারগুলো নিয়ে এখন আরও বেশি সোচ্চার হচ্ছে। তো যদি আমরা আসলে এই ইউথরা ইউনাইটেড হয়ে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারি, একবারে হয়তো বা বড় পরিবর্তন আসবে না, কিন্তু ছোট ছোট পরিবর্তন হয়তো বা আসতেই পারে, এই আশাটা আমরা রাখছি। জি জি, আমি আপনার সাথে আসলে একমত এই বিষয়ে যে যেহেতু যারা রেসপন্সিবল কান্ট্রি, তাদের সরকার হয়তো বা তাদের নেগোসিয়েশনে যারা আসছেন তারা হয়তো ফ্লেক্সিবল কোনো জায়গাতে যাচ্ছে না, তারা বিজনেস দেখছে, তারা তাদের বেনিফিট দেখছে। কিন্তু ইয়তরা এখনো পর্যন্ত এই অনেস্টিটা দেখাচ্ছে, পৃথিবীর সব জায়গায় দেখায়। সেই ক্ষেত্রে এটা একটা বিষয় দেখা যাচ্ছে যে তারা তাদের যে পাস্ট হিস্ট্রি, পলিউশনের যেটি আছে, কার্বন ইমিশনের যেটা আছে, সেটা তারা অ্যাকনলেজ করছে এবং সেটার জন্য তারা যে রেসপন্সিবল তাদের কান্ট্রি, সেটা তারা অ্যাকনলেজ করছে। আরেকটি বিষয় মনে হয় এরকম যে অনেক সময় আমরা সবসময় কমন একটা প্রশ্ন শুনে থাকি যে বাংলাদেশ কি পেল। সেক্ষেত্রে বিষয়টা তো এরকম যে এখানে আসার পরে নেগোসিয়েশনগুলা কোনো পার্সন টু পার্সন হচ্ছে না, এখানে ইভেন অর্গানাইজেশন টু অর্গানাইজেশনও নেগোসিয়েশনের সুযোগ নাই, কান্ট্রি টু কান্ট্রিতেও হয় না এখানে, যেটি কতগুলো রাষ্ট্র গ্রুপ একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা একই ধরনের ভালনারেবিলিটি বা একই ধরনের ইন্টারেস্ট নিয়ে এই গ্রুপগুলো হচ্ছে। সো আপনার ফাইনালি কী ধারণা যে বাংলাদেশ তার এলাই যে কান্ট্রিগুলো আছে তাদেরকে নিয়ে বাংলাদেশের যে সমস্যাটাই আছে সেটি যথার্থভাবে উপস্থাপন করতে পারবে কিনা? স্যার, আমি এই জায়গাটাতে একটু আশার মুখ দেখছি, কারণ আমরা গতকালকে ইউনূস স্যারের কথা শুনছিলাম এবং আমাদের যিনি এখন পররাষ্ট্র সচিব আছেন তার কথা শুনছিলাম। তো এই জায়গাটাতে মনে হয় বাংলাদেশ আসলে এখন বেশ রাইট একটা ট্র্যাকেই আছে এবং আমরা সবাই মিলে যেহেতু চেষ্টা করছি, হয়তোবা এবার আমরা কিছু না কিছু
বেটার ডিসিশন বা বেটার প্রমিস নিয়ে ফিরতে পারি। তবে আমরা আসলে যেটা চাই, প্রমিস নিয়ে আমরা ফিরে যেতে চাই না শুধুমাত্র, আমরা চাই সেই প্রমিসটা যাতে করে অ্যাক্টে পরিণত হয়, অ্যাকশনে পরিণত হয়, সেটাই আসলে আমরা চেষ্টা করব। এবং এই জায়গাটাতেই স্যার আমার মনে হয় আমাদের সিএসও যারা আছে তাদের বেশ বড় একটা জায়গা আছে। শুরুতে আমরা কথা বলছিলাম যে এইবারের কপের আগ দিয়ে 29টা সিএসও মিলে একটা পজিশন পেপার তৈরি করেছে এবং তারাও কপে বেশ স্ট্রংলি অংশগ্রহণ করছে বিভিন্ন জায়গাতে, তাদেরও বেশ বড় একটা রোল আছে। এই ব্যাপারে যদি স্যার আপনি কাইন্ডলি একটু বলতেন যে সিএসও যারা আছে বাংলাদেশের এবং হচ্ছে গিয়ে আমাদের মতন কান্ট্রিগুলো, সাউথ এশিয়ার রিজিয়নগুলোর, তাদের আসলে কোন ভূমিকা থাকতে পারে বর্তমানে এই কপ এবং কপের পর থেকে? যে এটা তো অবশ্যই ভূমিকা থাকে। আমরা সবসময় দেখি আসলে কপটা দুইটি ফেজের মতো, দুইটি ফোরামে আসলে হয়। একটা হলো রিয়েল নেগোসিয়েশন যেখানে হয়, যেখানে গ্রুপ, একটু আগে যেটা বললাম, গ্রুপ অনুযায়ী, ফোরামগুলো অনুযায়ী যে আলোচনা হয় সেটি। কিন্তু এইটিকে প্রেশারাইজ করার জন্য, এটিকে প্রেশার গ্রুপ হিসাবে এটির পিছনে লেগে থাকে কিন্তু সিভিল সোসাইটি এবং অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো। সে কারণে এই যে মূল যে আলোচনার বাইরে সিভিল সোসাইটির ভূমিকাও কিন্তু অনেক বেশি। আমরা অনেকগুলো কপ অতিক্রান্ত করেছি। কপগুলো প্র্যাকটিক্যালি আসলে রেসপন্সিবল কান্ট্রি এবং ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোকে এক জায়গায় কথা বলার সুযোগ, এটি সম্ভবত অন্য কোনো সেক্টরে এত বৃহৎভাবে হয় না। সো কপের যে সাকসেসটাই, প্রথম সাকসেসটা এখানে যে সবাইকে আলোচনা একবার নিয়ে আসা। এখন আলটিমেট সাকসেসটা সময় লাগবে। জলবায়ু পরিবর্তনটা যেরকম 20, 25, 30 বছরের আগে বোঝা যাচ্ছে না, এই কপের যে আউটকামটা সেটাও মোটামুটি আমরা 30 বছরের জায়গাতে গেছি। আমি মনে করছি এটা মোটামুটি ম্যাচিউরড হয়েছে, এখন আউটকামটা এখানে থাকতে পারে। এবং আপনার প্রশ্ন অনুযায়ী যে সিভিল সোসাইটির রোলটা এখানে অনেক বেশি। আমিও আপনার সঙ্গে একমত স্যার এই জায়গাটাতে, যে প্রেশার গ্রুপগুলো যখন স্ট্রং হয় তখন আসলে নেগোসিয়েশন পার্টিতে যারা থাকে তাদের উপরে অটোমেটিক্যালি একটা প্রেশার আসে, দেওয়ার ক্ষেত্রেও এবং নেওয়ার ক্ষেত্রেও। এবং আমরা আশা করছি যেহেতু আস্তে আস্তে বাংলাদেশের সিএসও যারা আছে তারা ক্লাইমেট অ্যাকশন নিয়ে আরও বেশি চিন্তা করছে, আরও বেশি এভিডেন্স বেসড কাজ করছে, সামনের দিনগুলোতে হয়তো বা এই প্রেশারটা আরও বেশি স্পেসিফিক হবে এবং আরও বেশি প্যাশন এবং পারপাস ড্রিভেন হবে। তবে স্যার আরেকটু যদি জানতে চাই ব্যাপারে, আমরা বাংলাদেশ থেকে যারা কাজ করছি বোথ স্টেট এবং সিএসও, বাংলাদেশের দিক থেকে আপনি কি কি ধরনের গ্যাপ বা প্রতিবন্ধকতা দেখছেন যার জন্য আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলোতে পৌঁছাতে পারছি না? জি, এটা খুব ইম্পর্টেন্ট। যে অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছিলাম যে আমাদের যখন কান্ট্রি রিপ্রেজেন্টেশনটা আসে সেখানে গভর্নমেন্টের যে গ্রুপটি, গভর্নমেন্টের পার্টি বেস নিয়ে যারা আসছেন তারা অনেকটাই গভর্নমেন্ট সাইডের হয়ে যাচ্ছিলেন। এই একটা গ্যাপ ছিল অনেক দিন ধরে, কিন্তু এইবার আমরা লক্ষ্য করছি সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়েছে। এখানে ইয়র থেকে শুরু করে অ্যাকাডেমিশিয়ান, এক্সপার্ট, তারাও অনেকেই গভর্নমেন্টের পার্টি বেস নিয়ে আসছেন। এবং শুধু যে এখানে আসছেন তা না, আসার আগে সিভিল সোসাইটির যে পজিশন পেপার, অনেকগুলো সিরিজ অফ অ্যাক্টিভিটি, বিশেষ করে মিডিয়ার অর্থাৎ সাংবাদিক ভাইদের সাথে যে এক্সপার্টদের সিভিল সোসাইটির যে ইন্টারাকশানগুলো, মেন্টরিং প্রোগ্রামগুলো হয়ে আসছে, সেগুলো আমাদেরকে এইবার মোটামুটি অন্যান্যবারের তুলনায় আমাদেরকে অর্গানাইজ করে নিয়ে আসছে। তবে তারপরেও কতগুলো গ্যাপ থেকে যায়, সেই গ্যাপগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে। যেমন এখনও পর্যন্ত আমাদের যে লেভেলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত জলবায়ু পরিবর্তনের কারণে, সেই লেভেলে আমরা ক্লাইমেট অ্যাকশনগুলো এনশিওর করতে পারি নাই। এবং আমাদের এখনও এভিডেন্স বেসড যে ডিমান্ড যেটা আমরা দেওয়ার কথা, আমাদের যথেষ্ট এভিডেন্সের ঘাটতি রয়েছে। আমাদের কপ শেষ হওয়ার পরবর্তীতে অনেক সময় আমরা এই এভিডেন্সগুলোর কথা ভুলে যাই যে আগামী বছরের কপ কিন্তু 11 মাসের মাথায় আরেকটি আসবে। তার জন্য যেই প্রস্তুতি আমাদের থাকা দরকার, বিশ্ব ফোরামে আমাদের ক্ষতিগ্রস্ততার কথা বলার জন্য, উদাহরণ হিসেবে বলতে পারি আমার সাম্প্রতিক ফেনীতে যে বন্যাটি হলো, নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে যে বন্যাটি হলো, হঠাৎ করে যে ফ্লাশ ফ্লাডের মতো অবস্থায় দাঁড়ালো, যেখানে এটি ঐতিহাসিকভাবে সেখানে কখনো বন্যা এইভাবে হয় নাই। তার যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের যে বসতি চলে গেছে, মানুষের পৈতৃক আবাসস্থল নষ্ট হয়ে গেছে, মানুষের যে কবরস্থানগুলা বা যে শ্মশান ঘাট ভেসে নিয়ে গেছে, এগুলোর ইমোশনের সাথে, কালচারের সাথে জড়িত। এই ক্ষতিগ্রস্ততা কোনোভাবেই অর্থ দিয়ে পূরণ করা যায় না। সেক্ষেত্রে এইটাকে কিভাবে আমরা বিশ্ব দরবারে নিয়ে আসতে পারবো, আমাদের এই ক্ষতিটা, এমনকি আমাদের সাইকোলজিক্যাল যে ট্রমার ভিতরে যেতে হয় এই ধরনের দুর্যোগে, তার ক্ষয়ক্ষতিটা, আমাদের ইয়তদের ক্ষয়ক্ষতিটা, চিলড্রেনদের ক্ষয়ক্ষতিটা,
এগুলোর আমাদেরকে তথ্য হিসাবে ফ্যাক্ট হিসাবে আমাদের নিয়ে আসতে হবে। সেটি আমাদের গ্যাপ রয়ে গেছে এখনো পর্যন্ত, সেটির জন্য আমাদের কাজ করতে হবে এবং আমাদেরকে আরও বেশি তৈরি হয়ে এই সম্মেলনে সরকারের পক্ষ থেকে উপস্থাপন করতে হবে। আপনার সঙ্গে যদি একটু অ্যাড করি স্যার, এই জায়গাটাতে আমরা দেখেছি যে অন্যান্য দেশ, বিশেষ করে পাকিস্তান, আমরা দেখেছি ওরা ওদের দেশে যে ডিজাস্টারগুলো সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে অ্যাজ ইন খুব বেশি ফোকাস করে বিশ্বের সামনে প্রেজেন্ট করতে পারে এবং নেগোশিয়েট করতে পারে। তো আমরা দেখেছি এই জায়গাটাতে আমাদের বেশ বড় একটা ঘাটতি আছে। আমাদের দেশে ভালনারেবিলিটিস প্রচুর, কিন্তু সেইগুলোকে আমরা যখন বিশ্বের সামনে দেখাচ্ছি আমরা আসলে ওটার যে ডেপথটা সেটাকে দেখাতে পারি না। আমরা এখানে আমাদের ইউথদের অনেক জায়গাতে কাজ করার জায়গা আছে এবং আমরা এই যে ডকুমেন্টেশনটা ইয়ার লং করতে পারি এবং তাতে করে হবে কি আমাদের হোমওয়ার্কটা খুব ভালো হবে এবং পরের বছর যখন আমরা কপে আসবো আমাদের হোমওয়ার্কটা একটু লম্বা সময় ধরে যেহেতু হবে, এটা আরও বেশি অর্গানাইজড এবং সর্টেড থাকবে। থ্যাংক ইউ স্যার।